আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো আগের দিন আমি বলছিলাম তোমাদেরকে যে আমরা এখন টাইম ডোমেন অ্যানালাইসিস নিয়ে পড়াশোনা করতেছি, ঠিক আছে? সো সেটার জন্য আমরা পার্ট ওয়ানে আসলে একদম বেসিক স্ট্যান্ডার্ড কিছু ইনপুট কন্ট্রোল সিস্টেমে দিলে রেসপন্স কিরকম হবে এটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে পড়াশোনা করছি। আচ্ছা, তো আজকে আমাদের পড়াশোনাটা হবে মেইনলি হচ্ছে তোমার টাইম রেসপন্স নিয়ে। যে আমি তোমাদের আগের দিনও বলছিলাম যে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার সিস্টেম সেগুলার আমরা টাইম রেসপন্স দেখবো। তো ক্লাসটা আসলে এই পার্টটা অনেক বড়। তো আজকে হচ্ছে আমরা মেইনলি ফার্স্ট অর্ডারের টাইম রেসপন্স কি সেটা নিয়ে শুধু আলোচনা করব। দেন সেকেন্ড অর্ডার নিয়ে মিনিমাম 2টা ক্লাস লাগবে। এই উইকই আমার আরো 2টা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। অফলাইন তো মনে হচ্ছে হবে না, তো অনলাইনে নিব সেক্ষেত্রে। অলরেডি তোমাদের পোস্টে টাইমও বলে রাখছি। তো যাই হোক, সেটা আমরা নিব। সো শুরু করি আমরা। তো আমরা টাইম রেসপন্স নিয়ে যদি একটু কথাবার্তা বলি, আগের দিন তো একটু বলছিলাম, তো আজকেও একটু শুরু করব আমরা। ওকে। তো আমরা যেটা দেখতেছি এখানে একটু সবাই একটু দেখো, যেটা সেটা হচ্ছে যে আচ্ছা দাঁড়া একটা মিনিট। তোমরা কি স্ক্রিন দেখতে পারতেছো? হ্যালো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে মনে হয়। জি ওকে ফাইন, স্যার, দেখা যায় স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমরা প্রথমে হচ্ছে একটা ফার্স্ট অর্ডার সিস্টেম একটা আমরা ছবি দেখবো আর কি, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করব। সো এটা হচ্ছে ওপেন লুপ। তা আমি কিন্তু তোমাদের একদম ফার্স্ট ক্লাসেই ওপেন লুপ ক্লোজ লুপ নিয়ে পড়াশোনা করছিলাম। ওপেন লুপ বলতে কি বোঝাচ্ছিল, যে আমার যে আউটপুটটা, সে আউটপুটটা ইনপুটে ফিডব্যাক হবে না। যদি ফিডব্যাক হয় তবে সেটা ছিল ক্লোজ লুপ, আর যদি ফিডব্যাক না হয় তবে সেটাকে আমরা বলছিলাম ওপেন লুপ। যাই হোক, তো আমরা প্রথমে ওপেন লুপ দেখবো, আস্তে আস্তে ক্লোজ লুপ সিস্টেমে যাব। তো এখানে তোমরা একটা ফার্স্ট অর্ডার ওপেন লুপ সিস্টেম দেখতে পারতেছো। এখানে খেয়াল করে দেখো যে আমার এইখানে ইনপুট দিচ্ছি RS, আউটপুট পাচ্ছি CS, আর আমার যে ট্রান্সফার ফাংশন সেটা হচ্ছে GS। সো এই ট্রান্সফার ফাংশনটা তোমরা যদি একটু খেয়াল করো, এটা টাইম ডোমেইনে আমরা লিখছি মানে ল্যাপ্লাসিয়ান ফর্মে, A/S+A। যাক সেটা কথা না, কথা হচ্ছে যে এইটাকে আমি ফার্স্ট অর্ডার বলতেছি। কেন ফার্স্ট অর্ডার বলতেছি? রিজন হচ্ছে, দেখো তোমরা যদি ভালো মতো খেয়াল করো, যে আমার এইখানের যেই ডিনোমিনেটরটা, এটা কি? এটা হচ্ছে এস এর একটা একঘাতী সমীকরণ, তাই না? এস এর একটা একঘাতী বা অর্ডার ওয়ান। এখন যে নিচে তোমার থাকতো এরকম যে S² প্লাস 2S+5 মানে বুঝতে পারতেছো, তাহলে ওটা হয়তো দ্বিঘাতী। এরকম হচ্ছে ব্যাপারটা। তো এটা হচ্ছে একটা একঘাতী সমীকরণ, যেটা তুমি আসলে ট্রান্সফার ফাংশন দেখি বুঝতেছো। তাহলে এটা পোল কততে হবে বলো তো দেখি? এটা পোল হবে হচ্ছে -A তে, তাই না? এটা পোল হবে হচ্ছে কত? S+A=0। সো S=-A। সো এটার পোল হবে -A তে। এই কারণে দেখো আমি যখন এস প্লেনের ছবি আঁকলাম -A তে কিন্তু ক্রস দিলাম। এগুলো তোমাদেরকে আমি পড়াইছি পোল প্লট। তো এবং এখানে কোনো জিরো নাই, তোমরা ভালো মতো খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোনো জিরো নাই, কারণ উপরে এস টার্মটাই নেই, একটা কনস্ট্যান্ট টার্ম। সো উপরে জিরো আসলে কি হবে এগুলো আমরা ক্লাসে লাস্টে যেতে যেতে দেখবো। তা আপাতত এটাই হচ্ছে মেইন ইস্যু আর কি। সো এরকম একটা সিস্টেম আমরা একটু আলোচনা শুরু করি। তো এখানে থেকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার সিস্টেম। এখন এই ফার্স্ট অর্ডার সিস্টেমে আমরা এখন হচ্ছে যে ধরো ইনপুট দিলাম হচ্ছে একটা ইউনিট স্টেপ। একটা ইউনিট স্টেপ একটা আমরা ইনপুট দিলাম। ইউনিট স্টেপ দেওয়া মানে কি বলতো? ইউটি, ইউটি এর তুমি যদি ল্যাপ্লাসিয়ান করো তাহলে কত হবে? 1/s। এগুলো আমি তোমাদেরকে পড়াইছি। তো সেই ক্ষেত্রে তোমার যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য স্টেপ রেসপন্স, মানে আমি যদি ইনপুটে ইউনিট স্টেপ দিই তাহলে যে রেসপন্সটা পাবো সেটাকে আমরা স্টেপ রেসপন্স বলবো। আমরা স্টেপ রেসপন্স CS টা আসলে তখন কি হবে? অবশ্যই আমরা এটা তো জানি অবভিয়াসলি, যে এইখানকার যে ট্রান্সফার ফাংশন GS, এটা মানে কি? এটা মানে হচ্ছে CS/RS। এটা সবার জানার কথা। তাহলে অবশ্যই আমাদের RS বা রেসপন্সটা, RS সরি CS বা রেসপন্সটা আমাদের কত হবে? ইনপুটের সাথে আমরা যখন আমাদের ট্রান্সফার ফাংশনটা গুণ করবো, তাই না? সো আমাদের ইনপুটটা এখানে কত? 1/s, তাহলে এটার সঙ্গে মাল্টিপ্লাই হবে A/S+A। সো যাক, এটাই আমাদের পরবর্তী স্লাইডে হয়তো বা আছে। তো আমরা একটু এক মিনিট ধরো, হ্যাঁ এটা আমরা তাহলে একটু যাই। এই যে দেখো, এটা আমরা পাইলাম। তো এখন দেখো হচ্ছে আমি যদি এই রেসপন্সটা টাইম ডোমেনে বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে কিন্তু আমাকে এটার ইনভার্স ল্যাপ্লাসিয়ান করতে হবে, তাই না? So এইটার যে ইনভার্স ল্যাপ্লাসিয়ান করি কিভাবে করব, এগুলো তো পড়াইছিলাম তোমাদেরকে। এই যে এইভাবে 2টা পার্টে ভাগ করব। দেন এস এ ভ্যালু 0 বসালে হয়। সো 0 বসাই, তাহলে এখানে A/A 1 হয়ে যাবে। সো এখানে হবে 1। আবার এস এ ভ্যালু -A বসলে এটা 0 হয়, সো -A বসাও। তাহলে উপরে A, নিচে -A। তো আলটিমেটলি A A কাটা গিয়ে -1। সো আলটিমেটলি 1/s, 1/S+A।
এইটা এইবার এই দুইটা পার্ট আলাদা আলাদা করে তুমি ইনভার্স ল্যাপ্লাসিয়ান করবা। প্রথমটাকে করলে 1 হবে জানা কথা, পরেরটাকে করলে e⁻−80 হবে। তো এই কারণে আমরা পরবর্তীতে ইনভার্স ট্রান্সফর্ম করে যে স্টেপ রেসপন্সটা পাইলাম টাইম ডোমেইনে, সেটা হচ্ছে 1 - e⁻−80। এ পর্যন্ত কি সবাই বুঝছো? আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝছো। জি স্যার। আচ্ছা, সো তাহলে আমরা এই পর্যন্ত যদি বুঝি, আমরা আসলে এখানে অনেক পড়া, আমি আসলে একটু স্কিপ করে করেও যাব ফিউচারে। তো এইখানে দেখো, তারপর হচ্ছে আমরা একটা জিনিস এক্সামাইন করবো আর কি। আচ্ছা, এই জিনিসটা কেন রিমুভ হচ্ছে না ঠিক বুঝতেছি না। আচ্ছা, এখন রিমুভ হবে, আচ্ছা বুঝতে পারছি এটা ঝামেলাটা। ওকে। তো তাহলে দেখো, এরপর হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি, আমরা হচ্ছে ওই যে আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্সটা কিরকম হচ্ছে সেটা বের করতে চাচ্ছি। খেয়াল করে দেখো, টির ভ্যালু যদি 1/a বসে, e⁻−1 হবে। তার মানে আমাদের এখানে এই এটা কি, এটা হচ্ছে আমাদের টাইম কনস্ট্যান্ট, যেটা তোমাদের আগের দিন বলছিলাম। সো টির ভ্যালু যদি তুমি এক্ষেত্রে 1/a বসায় দাও, তাহলে e⁻−1 হবে, মানে তোমার যে এই তোমার ফাইনাল ভ্যালু সেটা 36.78% বা 37%। সো এইবার তোমাদেরকে ছবিটা দেখায়, এই দেখো টাইম কনস্ট্যান্ট, এটা তোমাদেরকে অলরেডি বলছিলাম যে তোমার যে ফাইনাল ভ্যালু সেটার 63%-এ যখন পৌঁছায় ফাইনাল ভ্যালুর, সেইটা যেতে যে সময়টা লাগে সেটাকে আমরা ওয়ান টাইম কনস্ট্যান্ট বলি। তো সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে আর কি। এবং এইটার স্লোপ হচ্ছে 1/, টাইম কনস্ট্যান্ট যেটা হচ্ছে এ। এটাও আমি তোমাদের আলোচনা করছি মাত্র। তো এইখানে কিছু ইস্যু আছে আর কি। সেই ইস্যুটা নিয়ে আমরা একটু ডিসকাশন করি আর কি এখানে। যেইটা সেটা হচ্ছে যে আমাদের এখানে তোমরা খেয়াল করলে দেখবা যে তোমার এই যে তোমার এই প্রথমে ভ্যালু ছিল 0, সেখান থেকে এটা 63%-এ পৌঁছাইলো, তারপর একটা পর্যায়ে গিয়ে ফাইনাল ভ্যালুতে পৌঁছাইলো। খেয়াল করে দেখো, এখানে খুব বুঝার কিছু ইস্যু আছে। সো তোমার 63% অফ ফাইনাল ভ্যালুতে পৌঁছাতে তোমার যে টাইমটা লাগছে, এটাকে আমরা বলি রাইজ টাইম। এটা পরবর্তীতে আসবে, পরের স্লাইডে দেখবা। আবার এইখানে হচ্ছে একটা প্রায় বলতে গেলে এটা ফাইনাল ভ্যালুতে চলে গেছে। So, এই শুরু থেকে একদম এই পর্যন্ত সময়টাকে আমরা টিএস দিয়ে লিখছি, এটাকে বলা হয় সেটলিং টাইম। ঠিক আছে, তো এইগুলো এক একটা আলাদা টার্ম, আমরা এখনই দেখবো, বাট আগে একটু ছবি দেখে বলে দিলাম। So, এখন আমরা একটু আসি, দেখো এখন হচ্ছে আমরা যদি একটু আসি পরবর্তী স্লাইডে, তাহলে এই পরবর্তী স্লাইডে জিনিসগুলো দেখতে পারবে যে রাইস টাইম কাকে বলে, সেটলিং টাইম কাকে বলে। রাইস টাইম তাহলে আমরা কি বলছিলাম, রাইস টাইম হচ্ছে মেইনলি আসলে আমাদের অ্যাকচুয়ালি যদি একদম একদম আইডিয়ালি তোমরা যদি ডেফিনেশন বলো, সেটা হচ্ছে 10% থেকে 90%-এ যেতে সেই সময়টা লাগে। তো সবসময় এভাবে কাউন্ট করে না, অনেক সময় দেখা গেছে যে 63%-এ পৌঁছতে গেলেও দেখা যায় যে হোয়াট এভার এরকম। তো তোমাদের এখানকার কিভাবে ফর্মুলাটা আসছে এটা না বুঝলেও চলবে। ফাইনাল ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে যে তোমার ফার্স্ট অর্ডার সিস্টেমের জন্য আমাদের যে রাইস টাইম, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের 2.2/a। এ তো অলরেডি দেখছো কি সেটা। আর সেটলিং টাইমটা বলছিলাম যে তোমার যখন ফাইনাল ভ্যালুতে রিচ করে, এবং সেটা অনেক সময় কি হয় জানো, ধরো এটা ফাইনাল ভ্যালুতে পৌঁছাইছে, পৌঁছানোর পরেও একটু ফ্লাকচুয়েট করতে থাকে, একটু ফ্লাকচুয়েট করতে থাকে। তো এখানে এই কারণে বলছে দেখো যে সেকেন্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টাইম ফর দ্য রেসপন্স টু রিচ এন্ড স্টে উইথিন 2% অফ ইটস ফাইনাল ভ্যালু। মানে ও ফাইনাল ভ্যালুতে পৌঁছাই গেছে, বাট পৌঁছানোর পরেও কিন্তু একটু ফ্লাকচুয়েট করতে পারে, বা ফ্লাকচুয়েট করেও ও 2%-এর মধ্যেই আছে। ওর ফাইনাল ভ্যালুর 2%-এর মধ্যেই ও এক্সিস্ট করতেছে। তো সেই পর্যায়ে যেতে ওর যে সময়টা লাগে, সেই সময়টাকে আমরা বলি সেটলিং টাইম। এবং এটা গ্রাফ থেকেও আমরা দেখছিলাম, এটা ছিল 4/a। এই কয়েকটা পার্ট। তার মানে তুমি এর ভ্যালু জানলে সবকিছু এখান থেকে মোটামুটি বের করতে পারবা আর কি। কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, আছেন আপনারা জি নাকি? সবাই আবার জয়েন টয়েন দিয়ে হারাই গেছো? একটু ক্লাসে মনোযোগ দিও। ওকে। সো এখন আমরা একটু, এইখানে একটা ম্যাথ আছে। সো তোমাদের আশা করি এখন ম্যাথ করার মতো মুড নাই, যেহেতু তোমরা কেউ 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 আমি ভিডিও অন হয়ে গেছিল, দেখলাম যে রাস্তাঘাটেও আসো, সমস্যা নাই, রাস্তাঘাটে থাকো, কিন্তু অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাইও, আর হচ্ছে যে ক্লাসে জয়েন দিও, আর পরবর্তীতে পড়াশোনা করে নিতে পারো। তো এই অঙ্কটা তোমরা একটু বাসায় করবা, ঠিক আছে? আমি ক্লাসে থাকলে তোমাদের এটা হাতে করাইতাম, যেহেতু আমরা এখন অফলাইন ক্লাসে নাই, তাই হাতে করাতে পারতেছি না। তো বাসায় এই ম্যাথটার প্র্যাকটিস করবো। এটা আমি নিসের বই থেকে এক্সাম্পল থেকে নিছি, প্র্যাকটিস প্রবলেম থেকে নিছি। সো জাস্ট একটা প্রবলেম প্র্যাকটিস করানো আর কি। আচ্ছা, এবার হচ্ছে আমরা এতক্ষণ ধরে কিন্তু যেই সিস্টেমটা দেখলাম, ওটা কি ছিল বলতো? ওটা ছিল ওপেন লুপ সিস্টেম। ওপেন লুপ সিস্টেম মানে কি, আমার আউটপুটটা কিন্তু ইনপুটে ফিডব্যাক হচ্ছিল না, এবং এটা ফার্স্ট অর্ডার একটা সিস্টেম। এখন আমরা যে সিস্টেমটার দিকে যাবো, এটা হচ্ছে একটা ক্লোজ লুপ সিস্টেম। এটা কি, এটা হচ্ছে একটা ক্লোজ লুপ সিস্টেম এবং এ ফার্স্ট অর্ডার সিস্টেম। তো সেই ক্লোজ লুপ ফার্স্ট অর্ডার সিস্টেম আমরা আসলে কি দেখতে পারতেছি, তোমরা যে ভালো মতো এখানে খেয়াল করো, যে এইখানে আমরা ইনপুট নিচ্ছি RS, এবং এখানে প্লাস সিম্বল দেওয়া, তার মানে প্লাস হবে।
এখানে তারপর হচ্ছে যে তোমার একটা এখানে একটা ট্রান্সফার ফাংশন আছে। এখানে ট্রান্সফার ফাংশনটা হচ্ছে 1/ts, যেটা তোমরা দেখতে পারতেছো। ঠিক আছে। তারপর হচ্ছে তোমরা যদি আরেকটা জিনিস ভালো মতো খেয়াল করো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে তোমার এইখানে আমার আউটপুট সিগন্যালটা কিন্তু ফিডব্যাক হচ্ছে। আউটপুট সিগন্যালটা কিন্তু ফিডব্যাক হয়ে এখানে আসতেছে। আচ্ছা, এখন এখানে ছোট্ট একটা থিওরি আছে যেটা আসলে তোমাদেরকে আমি ব্লক ডায়াগ্রাম রিডাকশনে পড়াবো, বাট আগে একটু বলে নি। তো এটা আগে একটু ডিসকাশন করে নি, এটা না ডিসকাশন করলে জিনিসটা বুঝবা না। ধরো সাপোজ ধরো আমি এখান থেকে তো আরএস নিচ্ছি, তাই না? আরএস নিচ্ছি, এটা আমার জিএস এর মধ্য দিয়ে যাচ্ছে, মানে আমার ট্রান্সফার ফাংশন দিয়ে আমার আউটকামটা বের হচ্ছে সিএস। আর এইখান থেকে কিন্তু আমার ফিডব্যাক হচ্ছে। এখন এই ফিডব্যাকের পথে তোমার আরেকটা ট্রান্সফার ফাংশন থাকতে পারতো, ধরো আছে, ধরে নাও আছে, এবং এটার মধ্য দিয়ে এখানে আসতেছে। তো এইখানে যেটা প্রবলেমটা হয়, তোমাকে যে ক্যালকুলেশন করতে বলি তুমি কিভাবে করবা, তো এগুলো ব্লক ডায়াগ্রাম রিডাকশনে আমরা শিখাবো কিভাবে ব্লক ডায়াগ্রাম রিডাকশন করতে হয়, এটা নেক্সট উইকই তোমাদেরকে পড়াবো। বাট এখানে আপাতত তোমরা দেখো যে এই জিনিসটাকে ধরো, এই যে এই পার্টটাকে, ফিডব্যাক পার্টটাকে ধরো তুমি একটা সিস্টেম বানায় ফেলতে চাও, এই যে এরকম। ধরো তো তুমি চাও যে না ভাই আমি এত ঝামেলায় থাকতে চাচ্ছি না, আরএস থাকবে, আরএস থেকে আমার একটা যে কোনো একটা ফাংশন থাকবে যেটা দিলে আমি বাউরে আউটপুট সিএস পাবো। বাট এমন ভাবে আমি এই একটা ব্লকে কনভার্ট করব যাতে করে এ যে রেজাল্ট দিবে এও আমাকে সেম রেজাল্ট দিবে। বুঝা যাচ্ছে কিনা? এগুলোকে বলে ব্লক রিডাকশন করা। মাল্টিপল ব্লক থাকলে সেখান থেকে রিডাকশন করে একটা ব্লকে নেওয়া। সো এইখানে আমরা যেটা বলি, এখানে টেকনিকটা হচ্ছে এভাবে যাইতে হয় যে এই দুটার বদলে ধরো সাপোজ আমি লিখলাম যে এখানে কি লিখা যায়, ধরো এই দুটার বদলে এখানে আসবে হচ্ছে সাপোজ ধরো একটা ইকুইভ্যালেন্ট জিইএস আসবে। তো সেই জিইএস এর ভ্যালুটা হবে এরকম যে তোমার জিএস ডিভাইডেড বাই ওয়ান, ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইন্টু এইচএস। এটা একটা ফর্মুলার মতো আর কি, তোমরা মাথায় রাখতে পারো। তো এই এই তুমি এই জিএস ও জানো, এইচএস ও জানো, এগুলো ক্যালকুলেট করে জিএস ডিভাইড 1 প্লাস জিএস ইন্টু এইচএস করে তুমি যা পাবা সেটা জিইএস, এবং এটাই তোমার এখানে বসবে। তো এগুলো ব্লক ডিরেকশনে আরো প্রচুর এরকম জিনিস আছে, আমরা ওগুলো ওখানে পড়বো। বা তার আগে হচ্ছে তোমাদেরকে এটা একটু পড়ায় রাখলাম, যেটা দিয়ে আমি হচ্ছে তোমাদের এই পুরো জিনিসটা কভার আপ করবো আর কি। তোমরা কি এই ব্যাপারটা ধরতে পারছো? এই ব্যাপারটা যদি বুঝো তাহলে সামনে পড়াগুলো খুব ইজিয়ার হবে আর কি, আমার বুঝানো। বুঝছো তোমরা? আচ্ছা, কাউকে দেখি পড়া ধরতে হবে, পড়া ধরা ছাড়া তো স্যার তোমরা কিছু কিছু। কিছু কিছু। আচ্ছা, কিছু কিছু যেই ছেলেটা বললা, তুমি বলো তো দেখি তুমি কিছু কিছু কি বুঝছো, একটু আমি শুনতে চাই, দেখি অনেকক্ষণ তো পড়ালাম। বলো দেখি। সাফি মনে হয় বলছিলা, তাই না? তুমি কিছু কিছু বুঝতেছো, তো বলো দেখি তুমি কিছু কিছু কি বুঝছো এতক্ষণ ক্লাস দেখে, প্রায় 60টার মতো স্লাইড পড়াইলাম। স্যার আরেকবার দেখতে হবে স্যার। আরেকবার তাইলে দেখতে বলতে হবে। পারবো স্যার, মানে আরেকবার মানে জিনিসটা আর কি স্যার মিলাতে হবে আমার নিজের কাছে আর কি, তাইলে স্যার বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে রেকর্ডিংও থাকবে, বাসায় স্লাইডও থাকবে, সব দেওয়া থাকবে, তুমি মিলাইতে পারবা। বাট ক্লাসে একটু মনোযোগ দিতে হবে, ক্লাসে যদি মনোযোগ দাও তাহলে ক্লাসেই মিলাতে পারবা বলে আমার বিশ্বাস আর কি। ঠিক আছে, কারণ এই পড়াগুলো খুব ইজি। সো যাই হোক, এই ফর্মুলাটা আমার মনে হয় না বুঝার আর কোনো রিজন নাই, যেটা হচ্ছে আমি তোমাদের মাত্র বুঝাইলাম। তো সেই ফর্মুলাটাই আমরা এখন এইখানে ইউজ করব। তো এইখানে ইউজ করতে গেলে দেখো জিএস আমাদের কত, 1/ts, এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই। আর এখানে কিছু নাই, এইচএস এর জায়গায় কিছু নাই। কিছু নাই মানে কি বলতো, 1। তার মানে এইচএস এর ভ্যালু এখানে হচ্ছে 1। সো তাহলে আলটিমেটলি আমি যদি এই পুরা ব্লকটার বদলে একটা ব্লকে কনভার্ট করতে চাই, এই যে এই ব্লকটাতে আসছি, কিভাবে আসছি, এই ফর্মুলাটা ইউজ করে। সো তাহলে কি বসবে, জিএস এর বদলে বসবে 1/ts, 1 + 1/ts ইন্টু 1। আলটিমেটলি ক্যালকুলেশন করে এইটা, দ্যাটস, সো এটা আসছে। এবার কি বুঝতে পারছো? বাসায় এবার নিজ হাতে ক্যালকুলেশনটা করবা। সো আই থিঙ্ক এখন আমরা এই ব্লক ডায়াগ্রামের জন্য সিএস বাই আর এস ইকুয়ালস টু যে ইকুয়েশনটা, সেইটা যে কিভাবে আসছে এই দুটা ব্লককে মার্জ করে, সেটা মনে হয় আমি তোমাদের বোঝাতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত যদি বুঝো, সামনে পড়াগুলো খুবই ইজি, মানে আমি খুব দ্রুত পড়ায় যেতে পারবো আর কি। বুঝছো সবাই? বেশিরভাগই আমার ধারণা ক্লাসে নাই। তোমাদের নিয়ে তো ভালো বিপদ, তোমরা ক্লাসও করতে চাও না আবার, এ তো ভয়া সমস্যা। একজনকে ডাকি দেখি। মুক্তাদির রহমান আছো নাকি জয়েন দিয়ে হারাই গেছো? মুক্তাদির রহমান আছো? হ্যালো? দেখছো জয়েন দিয়ে নাই, হারাই গেছে। আজমাইন জাওয়াদ আছো? আজমাইন জাওয়াদও নাই। জি স্যার, আছি স্যার। আছো? হ্যালো। আচ্ছা, তো বলো।
এই যে তোমাদেরকে আমি দুইটা ব্লক ডায়াগ্রাম মার্চ করে একটাতে কনভার্ট করা ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেশন দেখালাম, এটা কি বুঝছো? স্যার মোটামুটি স্যার কিছু একটা বুঝছি স্যার, আমি স্যার ওই CS/RS এটা একটু স্যার বুঝতে ট্রাই করতেছিলাম আর কি। আচ্ছা, এটা আমি তোমাকে বলি। এখানে মেইনলি হচ্ছে কি, মাঝে এই ব্লক ডায়াগ্রামটা আছে। ব্লক ডায়াগ্রাম আসলে কি মিন করে, যে আরএস দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে এটা পাওয়া যাবে। ইনপুট জি দিচ্ছি স্যার। এইটা, আউটপুট পাচ্ছি এইটা, আউটপুট পাচ্ছি কিভাবে, আরএস এর সাথে আমরা 1/TS+1 এইটা গুণ করলে এটা আসবে। সো তাহলে আমি কি লিখতে পারি, CS/RS ইকুয়ালস টু 1/TS+1। আর এই 1/TS+1টা কিভাবে আসছে সেই ক্যালকুলেশনটাই এতক্ষণ ধরে বুঝাইলাম। বুঝতে পারছো? জি স্যার। এগুলা কিন্তু বাবা আকাশ থেকে পড়বে না, যদি না বুঝো একদম পরীক্ষা মানে জিরো পাবা না, সত্যি কথা যেটা, অঙ্ক তো এগুলা বাবা। ঠিক আছে, এই কারণে একটু বলি যে ক্লাস টাস করো। ঠিক আছে, তোমরা তো একে তো হচ্ছে তোমাদের ক্লাস বুঝি না, কয়েকদিন পর পরই হচ্ছে যে ইয়ে হয়ে যায়। আর আরেকটা হচ্ছে যে তোমরা ক্লাসের সময় মনোযোগ থাকো না, একটু মনোযোগী হবা। আচ্ছা দেখো, এইবার হচ্ছে আমরা পরের স্লাইডে স্যার যাই, দেখো। রেকর্ডটা স্যার দিয়ে দিলে ভালো হতো স্যার, আমি স্যার মাঝখানে অবশ্যই, জয়েন ছিলাম তো। এটা অবশ্যই একটু, দিয়ে দিব, হ্যাঁ। অবশ্যই দিয়ে দিব। দেখবা যে জি তোমার স্যার। ক্লাসরুমে অলরেডি আমি এর আগেও একটা অনলাইন ক্লাস নিয়েছিলাম, ইউটিউবে আপলোড করে দিই, আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিই, একদম পাবলিক ভিডিও লিংক দেওয়া আছে, ওই লিংকে আমি আপলোড করে দিব। কোনো সমস্যা নেই, আজকে রাত্রেই আপলোড করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তো জি এবার স্যার আসি আমরা পরের স্লাইড থেকে। পরের স্লাইডে আমরা যেটা করছি, সেই ক্লোজ লুপ সিস্টেমের আমরা ইউনিট স্টেপ রেসপন্স আমরা বের করছি। তো ইউনিট স্টেপ রেসপন্সের জন্য ইনপুটে আমি কি দিব, ইউনিট স্টেপ সিগন্যাল ইউটি। তার মানে সেই সেটা আরটি, আর এস করলে কত হবে, 1/s হবে। তো সিম্পল, আমি 1/RS হচ্ছে 1/s, তাহলে এটার সাথে আমি যখন 1/TS+1 গুণ করবো তাহলে আমি সিএস পেয়ে যাব। তো এই ক্যালকুলেশনটা বাবা নিজেরা বাসায় করবা, এইটা খুবই সহজ। এইটা গুণ করলে এটা পাবো, এটার পরে ওই যে দুইটা ভাগে ভাগ করব, এগুলা বাবা পড়াইতে পড়াইতে মুখস্থ হয়ে গেছে এটা। তারপর তো কিভাবে কোএফিসিয়েন্ট কি চেঞ্জ হবে, মাইনাস আসবে, এগুলো দেখাইছিলাম। এগুলা করবা, করে তারপর এইটাকে ইনভার্স ল্যাপ্লাস করলে 1 হয়। আর এইটাকে যে ইনভার্স ল্যাপ্লাস করলে e⁻t/t হয়, এটা কিন্তু আমি তোমাদের পড়াইছিলাম। ওই যে e⁻−a t, এটাকে ইনভার্স ল্যাপ্লাস করলে কত হয়, 1/s+a। তাহলে দেখো এখানে 1/t, তাহলে হবে e⁻t/t। তো সেই জায়গা থেকে এটা আসছে। তো এইটুকু জিনিস বাসায় তোমরা করবা, এগুলা পারবা আশা করি। এগুলো কিন্তু পরীক্ষায় ছোট ছোট অঙ্কই দেওয়ার বেশি চেষ্টা করব, বাট এরকম ছোট ছোট কিছু জিনিসও দিতে পারি 2-1 মার্কের জন্য আর কি। ঠিক আছে, জাস্ট তুমি আসলে এগুলা পারো কিনা, পড়ছো কিনা দেখার জন্য। আচ্ছা, এবার হচ্ছে আমরা টাইম কনস্ট্যান্টের ব্যাপারে আসি। টাইম কনস্ট্যান্ট বলতে আমরা আসলে ওই যে বলছিলাম যে যখন আমরা আমাদের আউটপুটটা আমাদের একদম ম্যাক্সিমাম ভ্যালুর 67%, 8%-এর দিকে চলে যাবে, বা 63%-এর দিকে চলে যাবে সেইটা। তো সেটা কখন হচ্ছে, যদি আমরা এই যে মাত্রই আমরা দেখলাম যখন এখানে তোমরা দেখো টি এর বদলে, ছোট টি এর বদলে যদি বড় টি বসাও, তো e⁻−1 হয়ে যাচ্ছে। তার মানে 37% হয়ে যাচ্ছে, বা 63%। স্টেপ রেসপন্সটা 63%-এর রাইজ করতেছে ওর ফাইনাল ভ্যালু। তো এইটাকে আমরা টাইম কনস্ট্যান্ট হিসেবে বলতে পারি। এটাই যেটা এখানে বলা হয়েছে, এবং এটা আসলে এটাতে বোঝা যায় আসলে যে তোমার কত ফাস্ট ও রেসপন্স করবে, এটি এর ভ্যালু দিয়ে আমরা বুঝতে পারি। সেটাই এখানে আবার আমাদের একটু বলা হয়েছে। ঠিক আছে, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? হ্যালো? আচ্ছা, জি স্যার। আশা আমার মনে হয় শুনতে পারতেছো। ওকে, তাহলে আমরা আবার একটু ব্যাক করি। তাহলে এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এইবার আমরা ইনপুট দিব হচ্ছে যে একটা ইউনিট স্টেপ ইনপুট। আমরা যদি আসলে ইনপুট যদি দিই, রেসপন্সটা কিরকম পাবো সেটা অলরেডি কিন্তু আমরা মানে এখান থেকে পড়াশোনা করে দেখছি। এখানে গ্রাফ অ্যানালাইসিস করব। সো গ্রাফটা তোমরা একটু সবাই ভালো মতো দেখো, যে গ্রাফটা তোমাদের কি বলছে। এই গ্রাফে দেখো, তোমার প্রথম গ্রাফটা যদি তোমরা একটু ভালো মতো খেয়াল করো, তোমার ইনিশিয়াল ভ্যালু 0 থেকে এটা আস্তে আস্তে ফাইনাল ভ্যালুতে গেছে, সেটার কোনো সমস্যা না। তো ফাইনাল ভ্যালুতে যাওয়ার আগ পর্যন্ত এই যে 4t যে টাইম পিরিয়ডটা, এইটা এতটুকু পর্যন্ত আমরা এটাকে বলতেছি ট্রানজিয়েন্ট। আর এর পরের স্টেডি স্টেট, তোমরা জানো ট্রানজিয়েন্ট রেসপন্স কি, ফাইনাল ভ্যালুতে যাওয়ার আগ পর্যন্ত যেই সময়টা, সেটাকে আমরা ট্রানজিয়েন্ট রেসপন্স বলি। এখন খেয়াল করলে দেখো, এইটাতে ইকুয়েশন আমরা বেরই করছি, সেটা এখানে দেখা যাচ্ছে স্লোপ 1/t। এখন খেয়াল করে দেখো যে ধরো এই এই এটা তো একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ যেটা আমরা মাত্র দেখলাম। পাশের সিস্টেমটা তোমরা একটু দেখো, এটা করা হয়েছে দুইটা টাইম কনস্ট্যান্টের জন্য। এটা এটা হচ্ছে T1, আর এটা নেওয়া হয়েছে হচ্ছে তোমার, এইটা নেওয়া হয়েছে T2-র জন্য, এবং বলা হচ্ছে T1 < তার মানে T2-র হচ্ছে টাইম কনস্ট্যান্ট বেশি। তো টাইম কনস্ট্যান্ট বেশি হলে দেখো রেসপন্সটা কিরকম হচ্ছে, রেসপন্সটা কিন্তু আরেকটু দেরি করে স্টেডি স্টেটে পৌঁছাচ্ছে। খেয়াল করে দেখো, যখন T1টা কি ছিল, ছোট ছিল, তখন কিন্তু সে তাড়াতাড়ি পৌঁছেছে। বাট ওর যখন টাইম কনস্ট্যান্টটা বেড়ে গেছে,
তখন কিন্তু ওর স্টেডি স্টেটে পৌঁছাতে কি হয়েছে, একটু দেরি বা একটু তোমার লেট হয়েছে। এটাই আমি এখানে বোঝানোর ট্রাই করছি। দেখো যে ফিগার থেকে আমরা এই জিনিসটা ক্লিয়ার হলাম যে আমাদের যে আউটপুট যে ম্যাগনিটিউডটা, এটা যখন 63.2% বা ইকুয়াল হচ্ছে, তখন আমরা আমরা কিন্তু পাচ্ছি আমাদের ওয়ান টাইম কনস্ট্যান্ট। ওয়ান টাইম কনস্ট্যান্ট পর আমাদের সিগন্যালটা ফাইনাল ভ্যালুর 63%-এর মতো বা 63.2%-এর মতো হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? টু টাইম কনস্ট্যান্ট পর এটা আসলে প্রায় বলতে পারো 84%-এর মতো, 86%-এর মতো হয়ে যাচ্ছে। যখন এটা 40 তখন 98% হয়ে গেছে। সো এই কারণে আমরা যেটা বলি, when the actual output reaches within 2% of its desired output, মানে আমাদের ডিজায়ার্ড আউটপুটের 2%-এর মধ্যে চলে গেছে, তখনই আমরা বলি যে এটা স্টেডি স্টেটে পৌঁছে গেছে, এবং সেটাই আমরা ধরছি। এবং এই যে 40, এটাকে আমরা বলতেছিলাম কি সেটলিং টাইম। স্ল্যাগিশ সিস্টেম বলতে বোঝাচ্ছে যে যেখানে আসলে আমাদের পৌঁছতে দেরি হচ্ছে এবং সেখানে টাইম কনস্ট্যান্টটা বড়। তো এটা একটা গ্রাফিক্যাল অ্যানালাইসিস তোমাদের আমি অ্যাড করলাম আর কি। এই এরকম সিস্টেম দেখে তোমাদের গ্রাফ গুলা বোঝাটাও একটু জরুরি আর কি। অঙ্ক তো বুঝতেই হবে, মাঝে মধ্যে গ্রাফও একটু বোঝা লাগে। তো এই গ্রাফ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? গ্রাফ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, আসো কেউ ক্লাসে? দাঁড়াও, আবার ডাকাডাকি করতে হবে দেখতেছি। মুক্তাদির রহমান, আসো তুমি? জি স্যার, ক্লাসে আছি স্যার। আচ্ছা, আমি ডাকলাম মুক্তাদিরকে, জবাব দিল দিদার। বুঝলাম না ঠিক হিসাবটা। আচ্ছা, তারপর মুক্তাদির তো নাই, মুক্তাদির হারাই গেছে জয়েন করে। আচ্ছা, আর কাকে ডাকা যায়? মিনহাজুর রহমান আছো? মিনহাজুর রহমান। আছি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি ক্লাস ফলো করতেছো? স্যার আমি একটু ট্রাভেল করতেছি তো স্যার, সব ফলো করতে পারতেছি না, মাঝে মাঝে নেটওয়ার্ক কেটে যাচ্ছে। করতেছো? ট্রাভেলিং করতেছি স্যার। ট্রাভেলিং করতেছো বুঝলাম, কোথায় কিভাবে করতেছো আমাদের সাথে একটু শেয়ার করো। আরে ভাই, পড়া তো ধরি নাই। আমি তো ইমার্জেন্সি সিচুয়েশন একটু স্যার, বাসায় স্যার যাওয়া ও লাগছে একটু স্যার। বাসা যাচ্ছে স্যার, ও বাসা ফেনি তো। স্যার ওইখানে তো একটু ও, বন্যার সমস্যা এই, ছিল, যার কারণে বাসা আচ্ছা, যাচ্ছে। গুড গুড, আমার বাড়িও ফেনী। ফেনীর কোথায়? স্যার সদর স্যার। ফেনী সদরে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। যাও ফেনীতে, যাও। ফেনীতে আসলে অবস্থা অনেক খারাপ। আমার আত্মীয় স্বজন যারা বন্যা কাটাইছে এদের ইয়ে। যে তুমি ক্লাসে না থাকলেও সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স দিয়েও চলে যেতে পারো। ট্রাভেল করো, সমস্যা নাই। আমি ভাবছিলাম আবার ট্যুরে যাচ্ছে কিনা আর কি। ঠিক আছে, নিটার যেহেতু এখন অফ, যাই বন্ধুদের সাথে একটু ট্যুর দিয়ে আসি। আমি ভাবতেছিলাম ওইটা, এই কারণে জিজ্ঞাসা করছিলাম যে কোথায় ট্যুর দিচ্ছ, আমাদের সাথে একটু শেয়ার করো। অনেকদিন ট্যুর দেওয়া হয় না। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আরো এরকম কেউ আসো নাকি ট্যুর গ্রুপের কেউ? ও তো ট্যুর না, ও তো বাড়ি যাচ্ছে একটু কাজে। নাবিল, আসো তুমি? নাবিল, নাকি নাবিল? জি স্যার। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। তুমি কি আমাদের সাথে আসো নাকি তুমিও কোথাও, তুমি কি কোথাও ট্যুর দিচ্ছ? আচ্ছা, না স্যার, তোমাদের। আমরা আছি স্যার। আমি স্যার ওই যে আপনার বাইরে ছিলাম, বাসার দিকে যাইতেছি স্যার, রাস্তায় আছি আর কি আচ্ছা স্যার। আচ্ছা, গুড গুড, ভেরি গুড। মানে রাস্তায় আমরা থেকো। স্যার নিরিবিলি আছি স্যার, এখন যাই না কোনো হয় হুম হুম, বাসায়। বুঝতে পারছি। থাক, রাস্তায় থেকেও তুমি জয়েন দিছো, আমি অনেক খুশি হয়েছি। চরম ব্যস্ততার মাঝেও ক্লাসে জয়েন দিছো। একটু গ্রাফ গুলো বোঝার চেষ্টা করো। আচ্ছা, গ্রাফটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আশা করি গ্রাফটা আর নিয়ে কারো কোনো কোশ্চেন। লাগেজ সিস্টেম কি? আচ্ছা, স্লাগের সিস্টেম বলতে এখানে যেটা বোঝানো ট্রাই করছে যে যেই সিস্টেমটাতে তোমার স্টেডি স্টেটে রিচ করতে টাইম একটু বেশি লাগতেছে, ঠিক আছে, সেইটাকে স্লাগের সিস্টেম বলছে। এবং এইখানে স্লাগের সিস্টেমটা দেখো, তুমি দেখলেও বুঝবা, টাইম কনস্ট্যান্টটা কিন্তু বেশি, তুমি যদি খেয়াল করে দেখো। বুঝতে পারছো? যেমন তোমাকে এখানে এক্স এক্সিস একটা ইন্ডিকেশন তুমি যদি দেখো, যে এই যে 42, 41, তাহলে দেখো T1 কিন্তু T2-র চেয়ে ছোট, T2টা বড়। তো তোমার কিন্তু 4 টাইম কনস্ট্যান্ট পরই ও স্টেডি স্টেটে পৌঁছায়। যেহেতু ওর টাইম কনস্ট্যান্টটা বড়, সো ও স্টেডি স্টেটে পৌঁছাতে বেশি সময় নিচ্ছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা আসলে স্লাগের সিস্টেম হিসেবে বলতেছি। ওকে, সো টাইম কনস্ট্যান্টের ভ্যালুর উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে। ওকে, আশা করি নাফিস তুমি তোমার অ্যান্সার পাইছো। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে একটু চলে যাই। আচ্ছা, এখন আমরা যে স্লাইডটা একটু দেখবো, এইটাতে আমরা হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেমের একটা পোল আছে। আচ্ছা, আমরা আসলে সামনে আলোচনাগুলো বেশ সহজ হবে যদি এই পর্যন্ত বুঝো। এখন আমরা এমন একটা ফার্স্ট অর্ডার সিস্টেম নিয়ে কথা বলবো যেটার হচ্ছে একটা মাত্র পোল, অনলি ওয়ান পোল, এরকম একটা ফার্স্ট অর্ডার সিস্টেম নিয়ে আমরা কথা বলবো। তো দেখো, এখানে কোনো ফার্স্ট অর্ডার সিস্টেম দেওয়া আছে কে ডিভাইডেড বাই টি এস প্লাস ওয়ান, এটা একটাই পোল বোঝা যাচ্ছে।
এখানে কে কে কিন্তু একটা কনস্ট্যান্ট, তাই না? নিউমারেটর মানে লবে দেওয়া আছে। এইটাকে আমরা ডিসি গেইন হিসেবে বলতেছি। এটা আর একটু ভালো বুঝবা একটু পরে একটা অঙ্ক করলে এটাকে কেন ডিসি গেইন বলতেছে। আর টি হচ্ছে আমাদের টাইম কনস্ট্যান্ট। এবং টাইম কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি মেজার করে যে হাউ কুইকলি এ ফার্স্ট অর্ডার সিস্টেম রেসপন্স টু এ ইউনিট স্টেপ ইনপুট, যেটা আমরা অলরেডি দেখছি। ডিসি গেইন জিনিসটা আসলে কি? ডিসি গেইন জিনিসটা আসলে হচ্ছে, ধরো তুমি ইনপুট সিগন্যাল দিছো আর ও হচ্ছে একটা স্টেডি স্টেট ভ্যালুতে পৌঁছাচ্ছে। তো স্টেডি স্টেট ভ্যালুতে যে পৌঁছায় সেটা সবসময় যে ইনপুট সিগন্যাল সমান হবে এমন কোনো কথা নাই। সাধারণত যেটা হয় যে সমান মানে ওয়ান, মানে স্কেলিং যদি নর্মালাইজেশন করে ওয়ানে করা হয় তাহলে হবে। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো। জি জি স্যার। স্যার। জি স্যার, আচ্ছা শুনতে আচ্ছা, পাচ্ছি। আমি কোনো একটা কারণে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, মনে হয় নেট একটু উইক ছিল। আচ্ছা, লাস্টে যেটা বলতেছিলাম, সো আমি ইনপুটে যেটা দিচ্ছি এবং স্টেডি স্টেট ভ্যালু যেটা পাচ্ছি আউটপুটে, এইটা রেশিওটাকে আমরা ডিসি গেইন বলি আর কি। ঠিক আছে, নর্মালাইজেশন স্কেলিং না করা হলে আসলে দুটো সমান হওয়ার কথা না আর কি। এই তখন তো ওয়ান হয়ে যায়, সেটা ডিফাইন্ড ইস্যু। এইটাই হচ্ছে মেন কনসেপ্ট। তো আমরা এখন ফার্স্ট অর্ডার সিস্টেমের কিছু অ্যানালাইসিস দেখবো আর কি। সো ফার্স্ট অর্ডার সিস্টেমে দেখো একটা এক্সাম্পল দিছি, 10 ডিভাইড বাই 3s + 1, তার ডিসি গেইন হচ্ছে 10, আর আমাদের টাইম কনস্ট্যান্টটা হচ্ছে 3। সো এইটাকে আমি একটু এভাবে লিখতে পারি। আহ, আবার আমাদের আরেকটা সিস্টেম যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে এরকম, 3 ডিভাইড বাই s + 5, তাহলে এটার ডিসি গেইনটা আমাদের কত? তবে ডিসি গেইনটা এখানে বের করতে হলে আগে তোমাকে উপরে ফরম্যাটে নিতে হবে। তো উপরে ফরম্যাটে যদি নিতে চাও তাহলে দেখো এইখানে আসলে তোমার ওয়ান বানাইতে হবে এই সাইডে। এই সাইডে এখন আছে 5, তাহলে বোথ সাইডে 5 দিয়ে ভাগ করো, তাহলে এটাও 5 দিয়ে ভাগ হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের কি একটা ডিসি গেইন বা কে। আর এইটা হয়ে যাবে আমাদের হচ্ছে 1/5, এটা হয়ে যাবে আমাদের টাইম কনস্ট্যান্ট। সো তাহলে বুঝছো তো ফরম্যাটটা? এই ফরম্যাটে একটু মাথায় রাখবা আর কি। এখান থেকে অঙ্ক টঙ্ক দেওয়া যাবে অনেক কিছুই। এখান থেকে আসলে অনেক ধরনের অঙ্ক সম্ভব। আজকের স্লাইডটা মানে সামনে যা পড়াবো সবই অনেক ইম্পর্টেন্ট। তো তোমরা স্লাইড গুলো খুব ভালো করে ফলো করো, কারণ এই স্লাইড গুলো আমি খুবই আসলে মানে খুব যত্ন নিয়ে বানাইছি বা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি, এটাও সত্যি কথা। নিচে রেফারেন্স দিয়ে দিছি, মানে চুরি করে অন্যটা নিজের বলে চালাই দিচ্ছি না। বাট হ্যাঁ, মানে অনেক জায়গা থেকে আসলে এটা এগুলা বা নিজেও অনেক কিছু ভাষায় এগুলা বানাইছি। তো এই স্লাইড গুলো তোমরা পড়তে পারলেই তোমাদের পড়া অনেকখানি হয়ে যাবে। আর এক্সট্রা অঙ্ক যদি, যেমন আজকের স্লাইডে তোমাদের এক্সট্রা কোনো অঙ্ক করার দরকার নাই। তোমার স্লাইডে যে অঙ্ক বা স্লাইডে যে এক্সাম্পল পাবা সেগুলোই যদি বুঝে করো তাহলে পারার কথা পরীক্ষায়। আর সেকেন্ড অর্ডার সিস্টেম বা ব্লক ডায়াগ্রাম সামনের জিনিসগুলো হয়তো আমরা দেখে নিলাম। আচ্ছা, মুক্তাদির রহমান একটু আওয়াজ টাওয়াজ করতেছিল, ওকে একটু থামাই দিচ্ছি। আচ্ছা, তো আমরা একটু সামনের দিকে যাই। তারপর হচ্ছে আমরা এইখানে এইটা নিয়ে একটু কথাবার্তা বলবো। ইম্পালস রেসপন্স তোমরা বাসায় নিজেরা পড়বা। ইম্পালস রেসপন্স মানে হচ্ছে, এবার আমি ইনপুটে দিচ্ছি একটা ইম্পালস সিগন্যাল। তো ইম্পালস সিগন্যাল মানে ওর ডেলটি, আর ডেলটির আমি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি সেটা ওয়ান হবে। তো সেই ক্ষেত্রে তো আসলে আর বলা কিছু নাই, এখানে সবকিছু তোমরা বুঝো। ওকে। সো এখন ইম্পালস রেসপন্সে তোমরা দেখো যে এখানে আমি যেমন যেই সিস্টেমটা নিছি এটার ট্রান্সফার ফাংশন হচ্ছে k/ts + 1। সো এখন এইখানে আমরা যদি একটু দেখি, এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি, অর্থাৎ s প্লাস সামথিং আকারে লিখতে চাই, এটা আসলে কেন লিখতে চাই এটা আসলে একটু পরে বুঝবা। তো এইটা যে এটা আসলে আমরা টাইম ডোমেনে কনভার্ট করতে চাই, তাই এটা আমাদের লাগবে। তো সেটা যদি আমরা করি তাহলে আমাদের সিস্টেমটা কিরকম হয়ে যাচ্ছে দেখো, এরকম একটা ফর্মে আসতেছে। তাহলে এই পুরো জিনিসটা তো কনস্ট্যান্ট। আর এই তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এটা কত হবে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে k/t e⁻⁻t/t। এইটা হবে তাহলে কি ct। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আমাদের ইম্পালস রেসপন্সের টাইম ডোমেনে, আর উপরেরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে। বুঝতে পারছো? ওকে। তো এগুলা পরীক্ষা আমি একটু দিতে পারি ছোটখাটো, ছোট একদম ছোট টাইপের একটা জিনিস হিসাবে। এখানে হয়তো পরীক্ষা হুবহু k/ts + 1 দিলাম না, অন্য একটা ভ্যালু দিয়ে দিলাম। কে এর জায়গায় একটা ভ্যালু দিলাম, টি এর জায়গায় একটা ভ্যালু দিলাম। তারপর বললাম যে এটার তুমি ইম্পালস রেসপন্স আমাকে বের করে দেখাও। ইম্পালস রেসপন্স বললে কিন্তু সেটা এই সিটি বের করতে হবে, আবার অন্য কিছু বের করলে হবে না। তো সেইটা তুমি আমাকে বের করে দেখাবা, বলবা যে আমি এভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছি, ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফর্ম করছি, পাইছি। একদম 2 মার্কের জন্য একটা জিনিস আসলে সিটি পরীক্ষায় দেওয়াই যায়। বুঝতে পারছো? আর ফাইনাল পরীক্ষার কোশ্চেন তো আমি করবো কিনা জানি না, করলে হয়তো আমি এরকম ছোটখাটো কিছু জিনিস দিতে পারি পরীক্ষায়, এই আর কি। আচ্ছা, তো এইবার আমরা কিছু গ্রাফ দেখবো। এই গ্রাফ গুলা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমরা যদি গ্রাফ গুলা একটু বোঝার চেষ্টা করো খুবই ভালো হবে আমার জন্য। দেখো এই গ্রাফ গুলাতে তোমরা দেখো, আমরা এই ইম্পালস রেসপন্সেরই বিভিন্ন গ্রাফ দেখবো। যেমন দেখো, ইম্পালস রেসপন্সের যে গ্রাফটা তোমরা দেখতেছো এখানে খেয়াল করে দেখো, এখানে আমি কে এর ভ্যালু নিছি 3। কে এর ভ্যালু নিছি কত বলো তো? কে এর ভ্যালু নিছি 3, আর টি এর ভ্যালু নিছি 2।
তার মানে দেখো গ্রাফটার রেসপন্স এরকম আসতেছে। সো এখানে বুঝার একটু বিষয় আছে। এখানে কেন 1.5 থেকে হইলো, কারণ k/t 3/2 1.5, তাহলে ইনিশিয়ালি যখন টির ভ্যালু 0 বসাবে এটা 1 হয়ে যাবে, 1.5 হবে। আস্তে 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 এটা কি করবে, ডিক্রিজ করবে, যেহেতু এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। বুঝা গেছে? আচ্ছা, জিনিসটা একটু ভালো বুঝবা পরের স্লাইড দেখলে। পরের স্লাইড দেখো। আচ্ছা, পরের স্লাইডে কি আমি আর দিই নাই? আচ্ছা হ্যাঁ। সো এখন দেখো, তোমাদেরকে যদি আমি পরীক্ষায় এরকম করে দিই, কে এর ভ্যালুটা চেঞ্জ করে 10 দিলাম আর টি এর ভ্যালুটা চেঞ্জ করে 4 দিলাম, তাহলে এই ভ্যালুটা কত হবে? 10/4, বা এটা হইতে পারে 2 পয়েন্ট কত, 2.5 হওয়ার কথা নাকি? 4 × 2 = 8, 2 × 5 যাবে 2.5। 2.5 থেকে এভাবে একই ডিক্রিজ করবে। তো এই জিনিসগুলা একটু আসলে বেসিক, এগুলা তোমাদের পরীক্ষা ছোটখাটো আমি টাক দিতে পারি সিটি পরীক্ষায়। ওকে, এবার পরের জিনিসটাতে আমরা আসি। দেখো, এইটা আমরা যেটা করবো হচ্ছে স্টেপ রেসপন্স। আমরা আসলে আবার স্টেপ রেসপন্স বের করতে চাচ্ছি। স্টেপ রেসপন্স মানে আমরা ওই যে 1/s মানে ইউটি সিগন্যাল দিচ্ছি। তো সেটা আমি দিলাম, দেওয়ার পর এরকম একটা জিনিস আসলো। এটা তো আর বলার দরকার নেই কিভাবে আসছে, মাল্টিপ্লাই করে আমরা এটা পাইছি। এইটাকে হচ্ছে আমি এখন টাইম ডোমেনে বের করতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? ওই যে আবার সে আগের টেকনিক, যে আমি 1/s 1/ts+1। এখন এস এর ভ্যালু এখানে 0 বসাবো। এস এর ভ্যালু এখানে 0 বসালে কত হবে? উপরে থাকবে কে, আর নিচে তো 1 থাকবে, তাহলে এটা কোনো দরকার নাই। আর এখানে এস এর ভ্যালু কত বসালে 0 হবে বলো তো দেখি? -1/t। তাহলে -1/t বসাও, তাহলে উপরে থাকবে কে, -1/t হয়ে গেলে মাইনাস উপরে টি উঠে যাবে। So, এই পুরো জিনিসটা কিভাবে আসছে আমার মনে হয় বুঝছো। সো দেন এই যে পুরো জিনিসটার মধ্যে আমি এখন দেখো দুইটা পার্টে ভাগ করছি। এই k/s টাকে আমি নিয়েছি ফোর্স রেসপন্স। আচ্ছা, কেউ মাইক অন করো না, মনে হয় ইয়ে আসতেছে, রিফ্লেক্ট আসতেছিল। আচ্ছা, তো প্রথম পার্টটাকে আমরা নাম বলতেছি হচ্ছে ফোর্স রেসপন্স, পরেরটাকে আমরা বলতে হচ্ছে ন্যাচারাল রেসপন্স। এটা একটা আলাদা নাম দিছি। সো আর কিছুই না, হয়তো পরের স্লাইড দেখলে একটু বুঝবা। আচ্ছা, তো এই জায়গাটা থেকে আমরা একটু আসি। দেখো, সেটা হচ্ছে এখান থেকে তোমরা দেখো যে এই জিনিসটাকে আমরা যদি টাইম ডোমেনে নিতে চাই তাহলে কিভাবে নিব? আমরা কি এটা এই 1/s টাকে আমরা কনভার্ট করবো? এটা তো ইউটি হবে, জানা কথা। আর এইটা কি হবে বলো তো দেখি? এটাকে তুমি একটু সাজায় লিখতে পারো। তুমি শুধু s+সামথিং এর বস করতে চাইলে সবগুলাকে টি দিয়ে ভাগ করবা, তাই না? টি দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 1/t। তার মানে এটা উপরটা হয়ে যাবে 1, তার মানে আলটিমেটলি হবে 1/s+1/বড় টি। তার মানে e⁻t/t। এই জিনিসটা গিয়ে এখানে বসবে। বুঝা গেছে? ওকে, তো সিটি সিগন্যালটা আমরা এভাবে এখান থেকে পেতে পারি। বুঝা গেছে? আচ্ছা, দেন এখন আমরা যে জিনিসটা কাজটা করতে যাচ্ছি দেখো, তাহলে আমরা অনেকগুলো জিনিস শিখি। ইউটির ভ্যালু যদি 1 হয় তাহলে এরকম হবে, এই টি ভ্যালু যদি টি হয় এগুলো হবে। এগুলো আগেও একবার দেখাইছি, আবার একটু রিপিট করলাম আর কি। Okay, আচ্ছা, তো এই পর্যন্ত আমরা মোটামুটি বুঝছি। এখন আমরা কিছু গ্রাফ দেখবো। গ্রাফ দেখে আমরা, আচ্ছা, এই প্রবলেমটা আগ পর্যন্ত শেষ করব। এরপর হচ্ছে আমি একটু ব্রেক দিব 10 মিনিটের। তারপর তোমাদের ওই যে মিটিং টাইমও শেষ হয়ে যাচ্ছে, তারপর আমরা আবার 24 নম্বর স্লাইড থেকে শুরু করব আর কি। দেখ, আমরা মোটামুটি ঠিক রাস্তায় আগাচ্ছি। হাফ স্লাইড শেষ করছি এক ক্লাসের, মানে অর্ধেক সময়। তো এই ছবিটা, আমরা ছবিগুলো দেখলেই আমাদের আজকে মানে যা পড়ছি মোটামুটি রিভিশনের মতো হয়ে যাবে, ঠিক আছে? তো ছবিগুলোতে একটু যাই। দেখো, ফার্স্ট ছবিটা তোমরা একটু খেয়াল করে দেখো। এখানে আমরা কে এর ভ্যালু নিচ্ছি 10 আর টি এর ভ্যালু নিছি 1.5। তাহলে দেখো গ্রাফটা কিরকম হচ্ছে দেখো। আগেরটা ছিল কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস, কোনো মানে 1 মাইনাসে কোনো ব্যাপার এখানে ছিল না। তো এই কারণে গ্রাফটা কিন্তু ফাইনাল একটা ভ্যালু থেকে আস্তে আস্তে ডিক্রিজ করছিল, কিন্তু এখন কিন্তু 1 মাইনাস, তার মানে উল্টা হবে। 0 থেকে আস্তে আস্তে এটা একটা ফাইনাল বা স্টেডি স্টেট ভ্যালুতে পৌঁছাবে। খেয়াল করে দেখো স্টেডি স্টেট কোন ভ্যালুতে পৌঁছাবে দেখো তো। এখানে কে এর সাথে গুণ আকারে আছে কি 1 - e⁻t/t। তো এই জিনিসটা তো 1, আর এখানে তো কোএফিসিয়েন্ট 1। তা আলটিমেটলি এই জিনিসটা আলটিমেটলি টেন্স টু 0 হয়ে যাবে না? টি যত ইনফিনিটির দিকে যাবে এই টার্মটা কিন্তু 0 হয়ে যাবে, তাই না? কারণ e⁻∞ কত, 0। তাহলে k × 1 মানে কে, তাহলে ফাইনাল ভ্যালু হবে কে, কে যেহেতু 10, তার মানে তোমার ফাইনাল ভ্যালু 10 এর দিকে পৌঁছাবে। বুঝতে পারছো কিনা বলো? এইভাবে আস্তে 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 এটা 10 এর দিকে পৌঁছাবে। ক্লিয়ার? এটা কি সবাই বুঝছো? আহারে বাবারা, একটু রেসপন্স করো। আচ্ছা, তো তারপর আমরা একটু দেখি। দেখো, এইখানে দেখো যেগুলো আমি বুঝাই দিচ্ছি এখানে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এবং ডিসি গেইন যে আসলে স্টেডি স্টেট আউটপুট এবং ইনপুটের রেসপন্স, সেটাও কিন্তু আমি বললাম। কারণ স্টেডি স্টেট আউটপুট আমার কত, 10, আর আমার ইনপুট কত ছিল 1, ইউটি 1, তাহলে আলটিমেটলি রেশিও 1 এবং ডিসি গেইন পাইলাম আমরা আলটিমেটলি 1। ওকে, এবং 63.63%। দেখো, 63% ভ্যালুতে কখন পৌঁছাচ্ছে? যখন 1.5 সেকেন্ড, এখানে টি কিন্তু ছিল 1.5 সেকেন্ড। সো টি যে টাইম পিরিয়ড সেটাও প্রমাণ হইলো। বুঝতে পারছো আমার কথা?
এবার দেখো ভাই, এটা আর আমার বলার কিছু নাই, সবগুলো এভাবেই হবে। তার মানে টির ভ্যালু যখন 1, সেটা দ্রুত কিন্তু তোমার স্টেডি স্টেটে পৌঁছাবে। 3 হইলে আরেকটু দেরি হবে, 5 হলে আরেকটু দেরি হবে, 7 হলে আরেকটু দেরি হবে। তো যত দেরি হবে সেটাকে আমরা তত স্লাগিশ সিস্টেম বলবো। যে কিছুক্ষণ আগে কোশ্চেন করছিল সে এখন অ্যান্সার মনে হয় পেয়ে গেছে। তো সিস্টেম সাধারণত 5 টাইম কনস্ট্যান্ট, এটা আসলে ডিপেন্ড করে, কখনো 5 টাইম কনস্ট্যান্ট। তবে সাধারণত 98%-এ পৌঁছায় গেলেই, 40 টাইম কনস্ট্যান্টে গেলেই আমরা মোটামুটি 2%-এর মধ্যে চলে যাই, সেটাকে আমরা সেটলিং টাইম বলি। আর সিস্টেম 5 টাইম কনস্ট্যান্টে ফাইনাল ভ্যালু রিচ করার জন্য। তো এই জিনিসগুলাই ছিল। ওকে, তাহলে আমরা নেক্সট মিটিং এ এইখান থেকে শুরু করব, এই ম্যাথ থেকে শুরু করব, ঠিক আছে? আর